আচ্ছা বাবা, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল। কি বলো বৌমা, আমার বলার আগে তুমি বলে ফেললে। আমিও কদিন যাবৎ ভাবছিলাম তোমাকে পার্সোনাল কথা বলবো, কিন্তু তুমি তো আমার ছেলের বউ, তাই পারছিলাম না কীভাবে বলি। আজকে তুমি বলেই ফেললে। বাবা, আজকে আপনার সব কথা শোনার জন্য আর আমার মনের সব কথা আপনাকে বলার জন্যই তো আমি এসেছি। তাই? হ্যাঁ বৌমা, এটা কি বললে? আমি তো আত্মহারা হয়ে যাব। এই, শোনো শোনো, এই ধরো, এই 5 লক্ষ টাকা ধরো ধরো। তুমি কসমেটিক, সোনা দানা, শাড়ি কাপড় এগুলি কিনবে, কেমন? আর আমার ছেলে তো সারাদিন বাইরেই থাকে, এই বাড়িতে শুধু তুমি আর আমি। বাবা, আপনার ছেলে বাইরে থাকুক আর ভেতরে থাকুক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার যখনই একা একা লাগবে, যখনই মনে হবে যে নিজের কাছে যে আপনি একা, তখনই আপনি শুধুমাত্র আমাকে একবার স্মরণ করবেন। আমি সবসময় আপনাকে সময় দেওয়ার জন্য প্রস্তুত। বৌমা, কি বলছো তুমি? আমি তো অজ্ঞান হয়ে যাবো বৌমা। আপনার ছেলে আজকে বিকেলে ব্যবসার কাজে বাইরে কোথায় যেন যাবে, তার আসতে আসতে অনেক রাত হবে। আমরা না হলে ওই সময়টা আমাদের মতন করে নিব। হ্যাঁ, আমি তো সেই সেই সময়টি চাচ্ছি, তোমাকে কবে আমি আপন করব। হ্যাঁ বাবা, আমি আপনাকে সব সময় সময় দিব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে আপনি যে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে আমি শুধুমাত্র কসমেটিক্স, গয়না, শাড়ি এগুলোই কিনতে পারবো। এগুলো দিয়ে আমি আর কিছুই করতে পারবো না। আমি বলি কি, যে আপনার তো অনেক সম্পত্তি, এত সম্পত্তি আপনি কাকে দিবেন? আপনি বরং এই সব সম্পত্তিগুলো আমার নামে লিখে দিন। হ্যাঁ, তুমি আমার সাথে যখন বেডে যাবে তার আগেই আমার সমস্ত সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। আর এই টাকাটা তো শুধু আমি তোমাকে একদিনের খরচের জন্য দিয়েছি। মামা, আমার কাছে আসো। বাবা, এসব কি করছো? সূর্য, দেখো না, তোমার বাবার চরিত্র এতটাই খারাপ, আমি কখনো তোমাকে বলতে পারিনি ভয়ে। তোমার বাবা সব সময় আমার দিকে বাজে নজরে তাকায়, আর এই যে দেখো, আজকে 5 লক্ষ টাকা আমাকে দিয়ে বলতেছে আমি যেন তাকে একটু খুশি করে দেই। এদিকে আসো। তুমি এতটাই দুশ্চরিত্র, এতটাই খারাপ যে বাইরে কি করো না করো আমি জানি না, ঘরে নিজের ছেলের বউকে পর্যন্ত তুমি কুপ্রস্তাব দিতে পারো। তোমাকে না আমার বাবা বলতে ঘেন্না হচ্ছে। আমার ইচ্ছে করে তোমার গলাকে কষিয়ে। আপনি কাকে মারছেন? কারণ বড় সাহেব তো দোষী না, দোষী যে তাকে মারেন। মানে কে দোষী? এই দেখেন, আমার মোবাইলে প্রমাণ আছে। আমি অনেক খুশি, অনেক হ্যাপি, কিন্তু সেটা কিন্তু সন্ধ্যার ভিতরে ফ্যালেন করতে দিব, কারণ আমাদের ফ্লাইট প্রায় 10টায়। এই বিষয় সম্পত্তি শুধু আমি আর তুমি ভোগ করবো, আর কেউ নেই। আচ্ছা, তোমার এমন কোনো কথা আছে যেটা আমি আজ পর্যন্ত ফেলে দিয়েছি? সে বিশ্বাসটুকু আমার আছে দেখে তো বলছি, আর সন্ধ্যার ভিতরে কাজটা ফাইনাল করতে হবে। হ্যাঁ, যদিও উনি আমার শ্বশুর, বাট শ্বশুর হোক, আপন বাবা তো আর না। যেইভাবেই হোক না কেন, প্রয়োজনে আমার মন দেহ সব কিছু দিয়ে হলেও আমি এই সম্পত্তি তোমার নামে লিখে নেব। গুড। এই বাড়িতে আর লেট করা সম্ভব না, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। নে, তুই এবার যা। তার মানে এই তোর অবস্থা? হ্যাঁ, তুই শেষ পর্যন্ত আমাদের সম্পত্তির লোভ করে আমার বাবার উপর টোপ ফেলেছিস, হ্যাঁ? একটা বয়স্ক মানুষকে ধোকা দিয়ে তার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আত্মসাৎ করার চেষ্টা করছিস। ওই তোকে আমি মেরেই ফেলবো, একদম একদম মেরে ফেলবো তোকে। এই! বাবা বাবা বাবা, ওকে মারিস না, এইভাবে মারিস না। তুই এক কাজ কর, ওকে পুলিশে দিয়ে দে। হ্যাঁ, ওকে পুলিশে দেবো, সাথে তোমাকেও। বয়স তো হয়েছে বাবা, এখন নিজেকে একটু পাল্টাও। ছোটো থেকে আমাকে মানুষ করেছো, নিজে বিয়ে করনি, আমাকে সৎমা শান্তিতে থাকতে দেবে না, তাই বলে নিজে চরিত্র ঠিক করবে না? হ্যাঁ,
তুমি প্রশ্রয় না দিলে তো ও কখনোই প্রশ্রয় পেত না। ঠিক আছে, ওর শাস্তি ওকে পেতে হবে। আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। আর তোমাকে বলে যাচ্ছি, তুমি যদি ভালো না হও, আমি আর এবারকে ফিরবো না। চল। আরে চল। সূর্য, তুমি ভয় খেয়ে গেলে? কি ব্যাপার? তুই হঠাৎ আমাকে তুমি করে বলছিস? সে সাহস তো তুমি দিয়েছো। হতে পারে আমি এবারে চাকর, কিন্তু সাহসটা তো তুমি দিলে আমাকে। হয়েছে। তবে এই তুমিটা যেন শুধুমাত্র এই বেডরুমের মধ্যেই থাকে, বাইরে গেলে ম্যাডাম অ্যান্ড আপনি, মনে থাকবে? আমি জানি সেটা, সেই কারণে আমি চুপ থাকি। সবার সামনে তুমি আপনি, আর যখন দেখি কেউ নেই তখন তুমি আমার। ও আচ্ছা, তাই বুঝি। তা তুমি এত আসতে লেট করলে কেন? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। বাড়িতে নানান কাজ না, এই কাজগুলি আগে সারলাম। আমি জানি আজকে সাহেব অনেক লেট করে আসবে, তাই কাজগুলি সেরে তোমাকে তো অনেকক্ষণ সময় দিতে হবে। এত কাজ করলে হবে? আমাকে সময় দিতে হবে। কাজ করবা কম, আমাকে সময় দিবা বেশি। হ্যাঁ, আমি তো আছি এই বাসায়, তুমি আর আমি। আর সাহেব তো সবসময় অফিসেই থাকে, আর কে আছে? আমি স্বপ্ন ভাবিনি কাজের ছেলে হয়ে আমার মালকিনকে আমি এইভাবে পাবো। আচ্ছা শোনো না, এখন আর এইসব কথা একটু বাদ দাও। চলো আমরা সুন্দর একটা সময় কাটাই। আরে সারাটা দিনই আছে, সাহেব তো নেই। সাহেব আজকে আসবে না মনে হয়, বেশি রাতে আসবে। সেই সুযোগে তুমি আমি সারাক্ষণই শুধু তোমাকে আদর করব। বাহ বাহ বাহ। সাহেব আপনি? সূর্য, তুমি? হ্যাঁ আমি। সূর্য, তুমি আজকে একদম সঠিক সময় এসেছো। তুমি যদি আজকে না আসতে, এই কাজের লোকটা না জানি কি করে ফেলতো। তুমি জানো, তুমি যখন বাসা থেকে বের হয়ে যাও, তখনই ও আমার কাছে এসে বাজে বাজে কথা বলে, অনেক ধরনের খারাপ কথা বলে, আর সব সময় আমার থেকে বাজে নজরে তাকায়। সাহেব মিথ্যা কথা বলতেছে উনি। আমি 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 এটা করি রে। উনি আমার প্রতিদিন মানে এই বেডে আই না সময় কাটায় আমার নিয়ে। আমার কোনো দোষ নেই সাহেব, উনি আমার নিয়ে আসে। না না সূর্য, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। একে তো কাজের ছেলে, তার উপরে আবার বড় বড় কথা বলছে, আর সব সময় মিথ্যা কথা বলে। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। চুপ! অনেক হয়েছে। কি একজনের সম্বন্ধে একজন সাফাই গাইলে হয়ে যাবে? তুমি ভালো, তুমি ভালো, কে ভালো আর কে মন্দ সব আমি নিজের চোখে দেখেছি, এই আলমারির ভিতর থেকে। ঠিক আছে, এখানে নতুন করে কোনো গল্প সাজানোর প্রয়োজন নেই। আমি তোমাকে নিয়ে আর সংসার করছি না। সূর্য, আমাকে এই শেষবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এমন ভুল করব। চুপ! একদম চুপ। তোমার মতো নারীর মুখ থেকে ক্ষমা শব্দটা শোভা পায় না। আরে মানুষ একবার ভুল করলে ক্ষমা করা যায়, বারবার না। তুমি যে সর্দারের সাথে পরকীয়া করেছো তার প্রমাণ আমার কাছে আছে। শুনতে চাও? তাহলে শোনো। আরে আসো না, ভয় পাচ্ছ কেন? এই সময় বাড়িতে কেউ নেই, শুধুমাত্র তুমি আর আমি। সব ঠিক আছে, তারপরও তো এই বাসায় এই প্রথম আসলাম। তুমি বারবার করে ফোন করে বলতেছো বাসায় আসলে কোনো সমস্যা হবে না, তাই আর কি। আমরা হোটেলে যেতাম, অনেক ভালো হতো। আশ্চর্য, নিজের বাসা রেখে কেন হোটেলে যাব? আমার বাসায় আমি বাদে শুধুমাত্র 2টা চাকর আছে, আর ওরা তো ওদের কাজে ব্যস্ত থাকে। আর আমি যাই করি না কেন, ওরা আমার দিকে ফিরেও তাকাবে না। এত বড় সাহস ওদের নেই। ঠিক আছে, অনেক দিন পর তোমাকে পাইছি, আর কখনো পাবো কিনা তাও জানি না। এই মনে হয় শেষ দেখা। যাই হোক, আমি আমার মনের কথাগুলো বলি। একটাবারের জন্য তোমাদের কাছে চাই, শুধু একটাবার, যে ডায়লগটা আমার কমন। যাও না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ম্যাডাম বাসায়। এবার তুমিই বলো তোমার সাথে কি করা উচিত। তোমার মতো নারীদেরকে নিয়ে বাজারে বিজনেস করা যায়, পল্লীতে ব্যবসা করা যায়, সংসার করা যায়। ঠিক আছে, তুমি একটা 12 ভাতারি, এক পুরুষে আসক্ত না। তুমি শত পুরুষ আসক্ত, যার জন্য
তোমার এখানে কোনো স্থান নেই। যাও, বেরিয়ে যাও। আমার সাথে তোর মানায় না, তোকে মানায় এসব বুড়ো কাজে লোকদের সাথে। যা, বেরিয়ে যা। সাহেব, আমার তো বাড়িতে দুটো সন্তান আছে, বউ আছে, আমি ওনাদের কি করব? কি করবি? আমার বাড়িতে এসে যেসব করছিলি ওসবই করবি। যা, তুইও যা। তোর মুখ করে আমাকে দেখাবি না। যা তুই। ঠিক আছে, আমি জায়গা, আমি ম্যাগারও নিতে পারবো না। যা, নিয়ে যা। যা, বেরো। স্যার, আমারে 10 টাকা ভিক্ষা দিবেন? ফকিরের বাচ্চা, এই তুই ভিক্ষা করার আর টাইম পেলি না? হ্যাঁ, দেখছিস যেখানে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একটা রোমান্টিক টাইম স্পেন্ড করছিলাম আর তুই এখানে এসে ভিক্ষা চাইছিস? আরে এদের স্বভাবটাই তো এরকম, পুরো ফিল্ডটাই নষ্ট করে দিচ্ছে। এর কোষ আরেকটা চড় মারো তো। আসলে এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যাচ্ছিস না কেন? আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার অনেক খিদা লাগছে। 10 টাকা দেন না ম্যাম সাহেব। তুই দেখলি যে আমি এখানে বসে আমার বয়ফ্রেন্ডের সাথে একটু রোম্যান্স করছিলাম আর এই সময় তোর ভিক্ষা চাওয়া লাগবে? মানে ভিক্ষা চাওয়ার তো একটা সময় থাকে। আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন। উনি আপনার বয়ফ্রেন্ড? আশ্চর্য, বয়ফ্রেন্ড ছাড়া আমি এমন সময় কার সাথে কাটাবো? হ, আচ্ছা, তাহলে আমি কে? সূর্য, তো তুমি? হ্যাঁ, আমি। কি তুমি কি ভেবেছো যে তোমার এই রঙ্গলীলা আমি কখনোই জানতে পারবো না? না মানে চুপ, একদম চুপ। তোমার সম্বন্ধে আমি সব কিছু জেনে এখানে আসছি। ছি ছি ছি, তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, অগাধ বিশ্বাস করতাম তোকে, আর তুই কি না আমাকে এভাবে ঠকাচ্ছিস? আমি বিজনেসের কাজে বিভিন্ন দেশে যাই, দেশের বাইরে যাই, তখন তুই এইসব করে বেড়াস? সি 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 সি। আজকে যদি ওরা আমাকে না বলতো। যা গরম পড়েছে। সাহেব, কিরে পিন্টু, ইতি কোথায়? ম্যাডাম তো বাইরে গেছে। বাইরে গিয়েছে মানে? এই সময় তোর বাইরে থাকার কথা না? শুধু আজকে না, আপনি যখন বাইরে যান ম্যাডাম মাঝে মধ্যে উনি বাইরে চলে যান, সকালে যান, রাত্রে আসেন। ব্যাস, কি বলতে চাচ্ছিস তুই? তুই জানিস কার সম্বন্ধে কি বলছিস? তুই যার সম্বন্ধে কথাগুলো বলছিস সে আমার স্ত্রী। জানি স্যার, আমি জানি এটাও যে আপনি বিশ্বাস করবেন না, তারপর আপনাকে বাসায় আসি অনেকটা বছর ধরে, সেই কারণে বললাম স্যার। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। যতই দিন যাচ্ছে তোর বার বেড়ে যাচ্ছে। সাহেব, আপনি ওনার গায়ে শুধু শুধু হাত তুলতেছেন কি এর লেগা? উনি তো কিছু মিথ্যা কথা কইতেছে না, আর বাসার ভিতরে যা কিছু হয় সেগুলো তো আমরা নিজের চোখেই দেখি। আর আমাগর মিথ্যা কথা কয়ে লাভ কি আপনার লগে? আর তাছাড়া সাহেব, উনি যে কইছে ম্যাডামের বাইরের পর পুরুষদের সাথে, যাই হোক, আমি আর এগুলো কথা কইতে চাই না। আপনি যদি বিশ্বাস না করেন সাহেব, তাহলে আপনি হইতেছে নিজে একবার পরীক্ষা করে দেখেন। হ সাহেব, আঞ্জুম ঠিকই কইছে, আপনি নিজে এবার পরীক্ষা করে দেখেন। শোন, এদিকে আয়। আমার বাড়ির কথা যেন বাড়ির 4 দেয়ালের বাইরে না যায়, সেটা মাথায় থাকবে। দুজনকে বলে দিচ্ছি। ভালো, খুব ভালো। আমি মনে করি আমার জন্য ভালোই হয়েছে। সম্পর্কটা আরও গাড়ানোর আগে আমি তোমার সম্বন্ধে সব কিছু জানতে পেরেছি। তোমার চরিত্রটা এত নীচ। আসলে কি জানো, দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি তোমার সাথে আর সংসার করছি না। আজকের পর থেকে তুমি আর আমার বাড়িতে ফিরে যাবে না, ঠিক আছে? কালকের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে। সূর্য শোনো, আমাকে মাফ করে দাও না প্লিজ। আমি বুঝতে পারছি আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি তোমাকে লাস্ট বারের মতো বলে যাচ্ছি, আজকের পর থেকে, এখন থেকে আর কখনো আমার বাড়ির দিকে মুখ ঘুরেও তাকাবা না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে? তুমি বুঝতেছো না? এতদিন তোমার টাকা ছিল, তোমার সাথে সংসার করছি, ঘুরছি ফিরছি, খাইছি, খুব ভালো লাগছে। তোমার মজা ছিল, এখন তোমার মজা শেষ। মানে এখন আমি চলে যাইতেছি। এইসব কি বলতেছো তুমি? কি বলতেছি মানে তুমি বোঝো না? সহজ কথা বলতেছি আমি।
তুমি কেমন তুমি নিজে জানো না? তুমি তোমার হাজব্যান্ডের সাথে কি করছো? তুমি তো সেটা আমার সাথেও করবা না? তোমার সাথে আমি সংসার করবো তুমি ভাবছো? তোমার সাথে আমি সংসার করবো? আমি তোমার সাথে থাকবো না। এতদিন তোমার টাকা ছিল, আমি তোমার সাথে ছিলাম। এখন তোমার টাকা শেষ, আমি তোমার সাথে থাকবো না। তোমার মতো মেয়ের সাথে ঘোরাফেরা করা যায়, সংসার করা যায় না? সংসার করা যায় না। থাকো তুমি। আপনার বাসায় আমরা চাকরি করব না। হোয়াট? কি বলি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ির চাকর হয়ে আমারই হাত ধরতে আসছিস? কি বললে তুমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবে? হ স্যার, বলতে চাইছি আপনার বাসায় আমরা চাকরি করব না। হোয়াট? কি বলি তুই? চাকরি করবি না মানে? হ স্যার, চাকরি এই কারণে করব না, আমগো ম্যাডামের চরিত্র ভালো না। স্যার, আপনি হুদাহুদি ভাইজানরে মারলেন। ভাইজান যা কইছে ঠিক কথাই তো কইছে। স্যার, আপনাকে বাড়তে হইলো অনেক দিন ধরে আমরা কাম কাজ করে খাইতেছি। আপনার নুন খায় তো আমরা আপনাকে লোকে নিমুখ হারামি করতে পারবো না। হ স্যার, আপনি দেশের বাইরে যান গা, আর আমরা তো এই বাসায় থাকি। তারপর ম্যাডাম যেসব কাণ্ড কারখানা করে, যেসব অসামাজিক কাজ করে এই বাসায়, তাই সহ্য না কইরা পয়রা আপনার আজকে আমরা বলি দিলাম। এখন আপনি আমগো রাখেন বা না রাখেন, আমগো কোনো অসুবিধা নেই, কিন্তু এই বাসায় আমরা থাকুম না। আচ্ছা, সে যে এসব অপকর্মগুলো করে তার কোনো প্রমাণ আছে তোদের কাছে? ওমান আছে, তাহলে শুনুন ম্যাডাম, এই করেন রেজিস্ট্রি খাতায় সইটা করে যান। সই করব মানে? আমার নিজের বাড়িতে আমি ঢুকছি আর রেজিস্ট্রি খাতায় সই করতে হবে আমার? মানেটা কি? ম্যাডাম, এটা আমার ডিউটি, আর স্যার বলে গিয়েছেন এই বাসাতে যেই ঢুকু তার রেজিস্ট্রি খাতা, তার সিগনেচারটা দরকার, সে দেখবে। ও আচ্ছা, স্যার বলেছে। তা আমি যে তোর ম্যাডাম, এটা কি তোর মাথায় আছে? প্রত্যেক দিন আমি বাড়িতে ঢুকবো আর বের হব, আর এটা আমার এই খাতায় সাইন করতে হবে? দাঁড়ান ম্যাডাম। তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস? ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ির চাকর হয়ে আমারই হাত ধরতে আসছিস? ম্যাডাম, আমার ডিউটি চলাকালীন আমি কাউকে ছাড় দেব না, সেটা আপনি হোক আর স্যার হোক। কিসের ডিউটি তোর? কিসের দায়িত্ব? এই তোমাকে আমি ফোন করে বলতাম না? এই দারোয়ানের বাচ্চা কত বড় সাহস দেখছো? আজকে তোমার হাত ধরছে। এর প্রত্যেক দিন বাসায় আসবো, প্রত্যেক দিন বাসা থেকে যাব। তোর রেজিস্টার খাতায় কি সিগনেচার করতে হবে? তুই এত বড় সাহস কোথায় পাইছিস তুই? শোন, আজকে তোরে বলতেছি, আজকের মতন যদি আরেক দিন তুই করছস, আজকে যে তোর পানিশমেন্ট হয়েছে, প্রত্যেক দিন তোর এই সেম একই পানিশমেন্ট হবে। আর তোর স্যারে যদি কিছু বলস না, তোর একবার এমন দেওয়া দিমু না। এই চলো তো এখান থেকে। ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় এর উচিত বিচার আমি করব। শোনো, ও আচ্ছা, বুঝতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই এই দুইজন মিলে তোমার কাছে আমার ব্যাপারে নানান ধরনের কথা বলছে, তাই তো? ঠিক আছে, তাহলে শোনো এদের কাহিনী। এই যে এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটা কাজও নিজে ঠিকঠাক মতন করে না। মানে প্রত্যেকটা কাজ ওকে আমার ডেকে ডেকে করাতে হয়। আর কাজের জন্য যে সবসময় বকাবকি করি, এই জন্য সে আর আমাকে দেখতে পারে না। আর এই যে এই লোকটার কথা আর কি বলবো, ওনার নজর এতটাই খারাপ যে সব সময় আমার দিকে বাজে নজরে তাকায়। কখন কোন ভাবে আমার দিকে তাকানো যাবে, খেয়াল করা যাবে, উনি সবসময় সেই ধান্দায় থাকে। এই দুইজনকে যে কাজের জন্য আমি অনেক বকা দিই, এই জন্য এরা দুইজন মিলে প্ল্যানিং করে তোমার কাছে এসে আমার ব্যাপারে বাজে কথা বলছি। কি বললে তুমি? এতক্ষণ যেটা বলেছো যে এই মেয়েটা ঠিকমতো কাজ করে না, তাকে বলে বলে কাজ করাতে হয়, তোমার সাথে তার একটা দ্বন্দ্ব হয়ে গেছে, কিন্তু তার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে তার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলতে তোমার কি একটু খারাপ লাগলো না? আর তুমি কি জানো, আমার জন্মের আগে থেকে এই লোকটা এই বাড়িতে থাকে। এই লোকটাকে আমার বাবা নিয়ে আসছিল, সারা জীবন পার করে দিয়েছে, আমাকে সে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছে। তার জ্ঞান বুদ্ধি, তার হিতাহিত জ্ঞান সম্পর্কে আমি ভালো করেই জানি। সে অন্তত পৃথিবীর যত কিছুই হোক না কেন তোমার দিকে বাজে নজর দেবে না, এই বিশ্বাসটুকু তার উপর আমার আছে।
তাই বলে তুমি এই দুইটা কাজের লোকের জন্য আমার গায়ে হাত তুললে? ব্যাস, একদম চুপ। আর একটা কথাও তুমি বলবে না। কেন জানো? তোমার কাছে তারা কাজের লোক হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে ওরা দুজনই এই ফ্যামিলির সদস্য। কারণ আমার অবর্তমানে আমার পুরো বাড়িটা দেখাশোনা করে আমারই ভাইটা, আর তোমার সমস্ত কাজ করে দেয় এই মেয়েটা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বোঝার ক্ষমতা উপরওয়ালা আমাকে দিয়েছে। ছি, আমার না তোমার প্রতি অনেক ঘেন্না হচ্ছে। আরে কিসের অভাব ছিল? আমার বাড়ি, গাড়ি, অর্থ সম্পত্তি সব কিছু আছে। তুমি যখন যা চাইতেছো তাই পাইতেছো। তোমার পিছনে দুজন লোক অল টাইম খাটতেছে, তারপরেও তোমার ভালো লাগে না? আরে আমি না হয় ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, তারপরে তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি, তাতে তোমার মন ভরে না? আমার অবর্তমানে তুমি পরপুরুষ নিয়ে এসে ছি ছি ছি, আমারই বাড়িতে, আমারই বেডরুমে এসব অপকর্ম করে বেড়াও। কিছু মানুষ নষ্ট হয় অভাবে, আর কিছু মানুষ নষ্ট হয় স্বভাবে। আর তুমি স্বভাবেই নষ্ট হয়েছ, অভাবে না। কারণ তোমার কোনো কিছুর অভাব ছিল না, আর যেটা অভাব ছিল তোমার স্বভাব। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাই না তোমার এই কলঙ্কিত মুখটা আমার সামনে আর আসুক। যাও, বেরিয়ে যাও। আই সে গেট আউট। আমি আপনার কাছে অনেক ঋণী। আমি জানি আমার শরীরের চামড়া দিয়ে যদি আপনার পায়ের জুতা করে দিই না, আমার ঋণ কখনো শোধ হবে না। কারণ সেই ছোটবেলা থেকে মা চলে যাবার পর আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আমি এত বড় অপরাধী। আমি আমার এই হাত দিয়ে আপনার গায়ে হাত তুলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না স্যার, আমি কিছু মনে করি নি স্যার। আর আমি তো আবার কর্তব্য পালন করছি স্যার। আমি আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাইয়া আমিও আসি। ইসলাম, এদিকে আসো। তুমি আমার বড় ভাই। বড় ভাইকে কখনো ছোট ভাইকে ভাইয়া বলে ডাকে? নাম ধরে ডাকে। এবার বাচ্চা, এই বাচ্চা আপনি এখানে কেন রেখে যাচ্ছেন? নিশ্চয়ই চুরি করেছো, তাই না? লজ্জা করে না? কি গো, কোথায় তুমি? আমি তোমার জন্য কতক্ষণ যাবত অপেক্ষা করছি। এই, এক মিনিট। এই দাঁড়ান বলছি। কে আপনি? কি ব্যাপার, কথা বলছেন না যে? আর এটা কি দিয়ে যাচ্ছেন? এবার বাচ্চা, এই বাচ্চা আপনি এখানে কেন রেখে যাচ্ছেন? এই, ঘুরেন বলছি। ও আচ্ছা, তাহলে তুমি তো এই বাচ্চা নিয়ে আমার কাছে কেন এসেছো? ও, বুঝতে পেরেছি। তোমার আর আমার ডিভোর্স শুধুমাত্র বাচ্চার জন্য হয়েছিল। 3 বছরে তো পারলে না আমাকে একটা বাচ্চার মুখ দেখাইতে, আর এখন আমার কাছে নিয়ে এসছে একটা বাচ্চা যেন আমার মনটা গলে যায় আর দ্বিতীয়বার আবার তোমার সংসারে ফিরে যাই। আর এই বাচ্চা তুমি কোথায় পেলে? তোমার তো কখনো বাচ্চা হওয়ার কথা ছিল না। নিশ্চয়ই চুরি করেছো, তাই না? লজ্জা করে না? অন্য মানুষের বাচ্চা চুরি করে এরপরে তুমি আমার কাছে আসছো যেন আমার মন গলে যায় আর দ্বিতীয়বার আবার তোমার সংসারে ফিরে যাই? কখনোই না। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। আর এই বাচ্চা যার কাছ থেকে চুরি করে এনেছো সেই বাচ্চা তার মায়ের কাছে দিয়ে আসো। যাও বলছি। কতটা অমানুষ হলে এই মানুষটা একজনের বাচ্চা চুরি করে এনে আমার কাছে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? কার সাথে কথা বলছো? একে? আরে ওনাকে তো আর আমি চিনি না। কোত্থেকে জানো উনি একটা বাচ্চা চুরি করে আমার পাশে রেখে পালিয়ে যাচ্ছিল, তখন এই চোরটাকে ধরলাম। কি বললে? তুমি আমাকে চেনো না? লজ্জা করো না তোমার? এই, আপনার কত বড় সাহস! আমার সামনে, স্বামীর সামনে আমার স্ত্রীকে আপনি মারলেন? হ্যাঁ? কি বললেন? আপনি ওনার স্বামী? হ্যাঁ। ভালোই, খুব ইচ্ছে ছিল আমার সংসার থেকে আসার পর তুমি কেমন স্বামী পেয়েছো, এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল।
আজকে সরাসরি দেখতে পেলাম। ভালোই, কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তোমাকে তাই পেয়েছে। শুনুন, আপনি ওনাকে বিয়ে করেছেন প্রায় 5 বছর। এই 5 বছরে আপনাদের ঘরে কোনো সন্তানাদি হয়নি, আর কখনো হবেও না। মা হতে পারবে না কেন? কেন সেটা শুনবেন? তাহলে শুনুন। এই দেখো তো, এখানে কি যেন একটা এই রিপোর্ট কোথায়? খালি হাতে আসলে যে? কিসের রিপোর্ট? কিসের রিপোর্ট মানে? ডক্টরের তো আজকে রিপোর্ট দেওয়ার কথা, তাহলে তুমি রিপোর্ট না নিয়ে খালি হাতে কেন আসলে? ও, রিপোর্ট আমি নিয়ে আসছিলাম, দেখেছি, কিন্তু ভুল করে আমার ফ্রেন্ডের দোকানে রেখে এসেছি, মনে ছিল না। বুঝলাম না, ফ্রেন্ডের দোকানে রেখে এসছো? তুমি কথা বলতে এরকম আমতা আমতা কেন করছো? সত্যি করে বলো, রিপোর্টে কি আসছে? আরে তেমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও, বসো। আচ্ছা, বুঝতে পেরেছি, এখন আমি সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছি। হয়তো সমস্যাটা আমার না, আসলে সমস্যাটা তোমার নিজেরই। আর এই কারণেই তুমি আমাকে রিপোর্ট দেখাচ্ছ না। রিপোর্ট দেখলে তো আমি জেনে যাব যে তুমি আসলে কখনো আমাকে তোমার সন্তানের মা করতে পারবে না। যাই হোক, রিপোর্ট না দেখাইছেও কোনো সমস্যা নেই, আমার যা বোঝার আমি বুঝে গেছি। শোনো, আজকে 3টা বছর হয়ে গেল তোমার সাথে আমি সংসার করছি। প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে মা ডাক শোনার, যেটা আমারও আছে। কিন্তু তুমি যেহেতু আমাকে সন্তান দিতেই পারবে না, তাই আমি আর তোমার সংসার করতে পারছি না। কারণ আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমি তোমার সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনবো। সেটা যেহেতু আর হচ্ছে না, তাই তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমি চলে যাচ্ছি এখান থেকে। অবশ্যই নেক্সট টাইম আর আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবে না। আরে ইতি, শোনো, আরে কি করছো পাগল? শিট! ওকে আমি কি করে বোঝাই? আসলে রিপোর্টটা তো আমার কাছেই আছে, আমি শুধু ও কষ্ট পাবে বলে ওকে দেখাইনি। ও শুধু শুধু আমাকে ভুল বুঝে গেল। আসলে প্রবলেম তো আমার না, প্রবলেমটা ওর। আমি চাই না ওর প্রবলেমের কথা মনে করে ও কষ্ট পাক, তাই তো ওকে রিপোর্টটা ওর সামনে শো করছি না। কিন্তু ও যে সত্যি সত্যি আমাকে ভুল বুঝে চলে গেল, এ হচ্ছে মূল কাহিনী। আমি কখনো তাকে বুঝতেও দেইনি যে তার নিজেরই সমস্যা, কারণ সে কষ্ট পাবে। তাকে আমি এতটাই ভালোবাসতাম, সে কষ্ট পাক এটা আমি চাইনি। সব কিছু মেনে নিয়েই তাকে নিয়ে সংসার করছিলাম, কিন্তু না, সে আমার সংসারটা করেনি। সে আমার কাছে চলে আসছে, এসে আপনাকে বিয়ে করেছে। কিন্তু সত্যি কথা কি জানেন, আমি আজও তাকে ভালোবাসি। সে আগে যেরকম ভালোবাসতাম এখনও। এটা নয় যে আপনার সংসার থেকে তাকে নিয়ে যাব, না, আমি নিয়ে যেতে আসিনি, শুধু আমি তাকে আমার সুখের ভাগটা দিতে এসেছি। আজকে আমার স্ত্রীর যমজ সন্তান হয়েছে। আমার স্ত্রীর এখনো জ্ঞান ফিরেনি, সে জানেও না সে একসাথে 2টো সন্তানের মা। জানেন আঙ্কেল, আমি যখন ওকে ভালোবাসতাম না, আমার এই বুকে যখন মাথা রেখে ঘুমাতো, সবসময় আমাকে বলতো, ইস, কবে যেন আমি তোমার সন্তানের মা ডাক শুনতে পাবো। একমাত্র আমিই জানতাম যে কোনোদিনও মা হতে পারবে না। ডাক্তার আমাকে সব কিছু বলেছিল, ওর জরায়ুতে প্রবলেম, যার জন্য ও কখনো গর্ভবতী হতে পারবে না। এটা কখনো ওকে বুঝতেও দেয়নি আমি। আর আজকে আমি আমার যমজ সন্তান থেকে একটি সন্তানকে তার জন্য নিয়ে আসছি, যেন আমার ভালোবাসা মানুষের সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারি, সে আমার সন্তানের মা ডাক শুনতে পায়। কিন্তু না, চোর না শুনে ধর্মের কাহিনী। সে আগের মতোই রয়ে গেছে, সে একটুও পাল্টায়নি, আর জীবনে পাল্টাবেও না, আর কোনোদিন মা ডাক শুনতেও পাবে না। সূর্য, সূর্য, তার মানে তুমি কোনোদিনই বাচ্চা দিতে পারবে না? তাহলে আমার এই সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স
কে খাবে? আমি যদি সন্তান মানে আমার বংশের প্রদীপ যদি জ্বালাতে নাই পারি, তাহলে তো এই সয় সম্পদ কোনো কিছুতে দরকার হবে না। অতএব তোমাকে তো আমার দরকার নেই। শোনো, কালকে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবা। তোমার সাথে আমার সংসার হবে না। আমার তো একটা বাচ্চা দরকার, আর সমস্ত প্রবলেম হলো তোমার ভিতরে। তুমি বাচ্চা দিতে পারবে না, তা আমি জেনে গেলাম। ভালো থেকো। আরে 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 শুনে তো যাও। সাহেব, আর তোর এই জৈবন দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তুই আমার কাছে আসস না কেন? ভাইয়া, সরেন। লজ্জা করে না? এসব কি হচ্ছে? আইসস? জি সাহেব। এদিকে আয়, বয়। আরে আহা, বস না। তুই ভয় পাস কেন? হ্যাঁ, তুই আমি জানি তুই আমারে ভয় পাস। এর আগে তুই আমার একটা থাপড় মারছিলি, সেটা আমি কিছু মনে করি নেই। কেন, আমারই তো দোষ। আসলে আমি তোর দিয়েও না গেছি গা। আমি তো বিয়ে শাদী করি নাই, তাই আমারও তো একটা জৈবনের মানে আমিও তো একটা মানুষ, তাই না? আমারও কিছু মন চায়। আপনারে যে আমি একবার থাপ্পড় মারছিলাম, আপনার লজ্জা নাই? লজ্জা থাকলে আবার কিভাবে আমারে ডাকবেন আর আমার হাত ধরেন? হ্যাঁ, উঠোস কেন? আমার কথাগুলি শুন না। আমি তোরে আজকের থেকে চাই তোর লেগে আমি পাগল হয়ে গেছি গা। আর তোর এই জৈবন দেখলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তুই আমার কাছে আসস না কেন? আমি তো তোরে এই বাড়ির মালকিন বানাই দেবো। সালাম কইতেছি সাহেব, আমি কিন্তু ছোট সাহেবের কাছে সব কিছু কইয়া দিমু। শুন, ওই আমার ছোট ভাই। বয় আমার ছোট ভাইয়ের কথা কস না। ও তো ঠিক মতো আমার সামনে আয় না। আমার বয়সে কথাই কয় না। ওই কি করব? শোন, সারাটা জীবন মানুষের বাড়ি খালি কাম করে যাবি, কিন্তু রাজধানী হতে পারবি না। আর আমার কথা শুনলে রাজধানী হইবি। রাজি আছস? হ্যাঁ, সালাম কইতেছি সাহেব, আমারে যাইতে দেন। আজকে তোরে আমি ছাড়ুম না। ওই থাপড়ের রসুল আজকে নিমু। আর তোর সব কিছু। ভাইয়া, হ্যাঁ আমি। এসব কি হচ্ছে? হ্যাঁ, টাকা আমার দিকে। এসব কি হচ্ছে? তোমার বয়স হয়ে গেছে, অনেকবার বলেছি ভাইজান বিয়ে করো। তুমি বিয়ে করতে রাজি না কেন বলো তো? বাবা জীবিত থাকতেও অনেক চেষ্টা করেছে তোমাকে বিয়ে করানোর জন্য, তুমি বিয়েতে রাজি হচ্ছ না। তাহলে বিয়েতে প্রতি তোমার এত দুর্বলতা কেন? আর কেনই বা বিয়ে করছো না? ছোট সাহেব, ছোট মুখে বড় কথা বলি। উনি যে প্রত্যেকটা মেয়ের দিকে বাজে নজরে তাকায়, এই তাকাইতে ওনার একটা বদ অভ্যাস হয়ে গেছে। এই জন্যই তো উনি বিয়ে করতে চায় না। উনি আজকে কয়েকটা দিন যাবত আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, কিন্তু আমি আপনারে ভয়ে বলতে পারি নাই। আপনি যদি কখনো আমার কথা বিশ্বাস না করেন, হাজার হোক, আমি হয়েছি আপনার বাড়ির কাজের মেয়ে, আর উনি হয়েছে আপনার বড় ভাই। আপনি যদি আমারে ভুল বুঝেন, এমন কি জানেন, আজকে সকালে উনি সাহেব। শুন, কেউই নাই। আজকে সুযোগ আছে। তোর আমি কতদিন করছি আমি তোরে চাই। হ্যাঁ, তোর কোনটা অবাক লাগবো, আমি তোর সব কিছু দেবো। সাহেব সারেন, কেউ চলে আইব কিন্তু। কেউ আইব না। এই বাড়িতে আমার ভাই আছে, আমি আছি, আর তুই আসস। কেউই নাই। ভাই তো বাইরে। এই সুযোগে তুই আমার হয়ে যান না। সারেন কইতেছি সাহেব, সারেন। লজ্জা করে না? আমি তো আপনার মেয়ের বয়সী। আপনি আমার দিকে বাজে নজরে তাকান, আর আজকে কি কম দিন যাবত আপনাদের বাড়িতে কাজ করি? দাঁড়ান, আমি ছোট সাহেবের কাছে সব কিছু কইয়া দিমু। হ্যাঁ, লজ্জা কেমনে করব? আমি বাপের মতো, কিন্তু বাপ তো না। ছি কি বলবো? দেখো ভাইজান, সে ছোট থেকে বড় হয়েছি, কখনো তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলিনি। মানুষ আমাকে নানান ধরনের কথা বলে, যে তোর ভাই একাধিক নারীতে আসক্ত,
সে এক মিনিটে সন্তুষ্ট নয়, যার জন্য সে বিয়ে করছে না। তারপরও নীরব ছিলাম, চুপ ছিলাম। তোমার বিয়ের বয়স পার হয়ে শেষ বয়স চলে আসছো, আর তোমার জন্য আমি নিজেও বিয়ে করতে পারছি না। আমারও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তোমার সংসারে দিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, সংসারে তো কোনো খেয়াল নেই। বাবা মরে যাওয়ার পর বাবার সম্পত্তির ভাগ যা পেয়েছো খালি বিক্রি করতেছো আর উড়িয়ে বেড়াচ্ছ। কেন ভাইজান? তোমার কি এই বুদ্ধিটা কোনোদিনও হবে না? এই বাজে অভ্যাসটা কোনোদিনও যাবে না? শেষ পর্যন্ত বাড়ির কাজের মেয়ের দিকে তুমি নজর দিয়েছো। আমার ভুল হয়ে গেছে রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। না, তুমি যে ভুলটা করেছো না, এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। এই ভুলের প্রায়শ্চিত্ত শুধু একটাই, তুমি ইতিকে বিয়ে করবে। কি বলিস? কাজের মেয়েকে আমি বিয়ে করব? স্টপ! একদম চুপ! আমি চাই না ছোট ভাই হয়ে বড় ভাইকে ধমকাতে। কি, ওর গায়ে হাত দেওয়ার আগে একবার ভাবনি ও কাজের মেয়ে? কাজের মেয়ে ব্যবহার করা যাবে, আর কাজের মেয়েকে নিয়ে সংসার করা যাবে না? আর আর ও যে তোমাকে বিয়ে করবে, সেটা তো মনে হচ্ছে তোমাকে দয়া করে বিয়ে করবে। তোমার যে চরিত্র আর তোমার বর্তমান যে বয়স, ওর মতো মেয়ে তোমার কপালে আসছে, এটা তোমার সৌভাগ্য। যদি ইতির আপত্তি না থাকে, আমি বিয়ে সকল ব্যবস্থা করব। আসলে সাহেব, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি হইলাম গরিবের মেয়ে। আমার যা কইবেন তাই সই। তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হইল আমার বিয়ার কাবিননামা হিসেবে ওনার নামে যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দিতে হইব। মানে? সাহেব, আপনি ঘাবড়েন না। আমি আসলে এতটাও লোভী না যে সম্পত্তির জন্য ওনারে বিয়ে করবো। আসলে ওনার তো কিছু কিছু খারাপ অভ্যাস আছে। ওনার নিজের কাছে টাকা না থাকলে ওনার সম্পত্তি বিক্রি করে বাজে জায়গায় টাকা ছড়ায়। আমি চাই না যে ভবিষ্যতে আর উনি এরকম কোনো কাজ করুক। এই জন্য ওনার সব কিছু আমার নামে লিখে দিতে হইব। তুমি আমার চোখ খুলে দিয়েছ, এটাই সত্যি। আর বিয়ে করার কিছুদিন পর যে উনি পাল্টে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, আমি বাজারে গেলাম। কি, এতদিন তো খুব জোরাজোরি করছেন, এখন আসেন দেখি কত জোরাজোরি করতে পারেন। আসেন। না। শুনেন, আমি এতদিন এই বাড়ির চাকর ছিলাম, এই জন্য এতদিন আপনারে তেমন কিছু কইতে পারি নাই। কিন্তু আজকে থেইকা আমি যদি খালি আপনারে দেখছি না যে আপনি আমার রেখা অন্য কোনো মেয়ের দিকে নজর দিছেন, তাইলে আপনার এই ঘাটটা না আমি মস্কাই দিবে একটু। আমি ফাইসা গেছি মাইনকার চিপায়, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। তোর সাহস তো কম না, তুই আমার হাত থেকে পানির গ্লাসটা ফেলে দিলে কেন? তোর কত বড় সাহস! তুই আমার সম্বন্ধে মিথ্যে কথা বলছিস? তুমি এখানে বসে বসে মোবাইল টিপতেছো? ডক্টর বলেছে কিছুক্ষণ পর পর তোমাকে পানি খেতে। ওঠো। দেখো, এখন আর পানি খাবো না। সারাদিন পানি খেতে খেতে আমার পেট এমনিই ফুলা, তার চেয়ে আরো বেশি ফুলে গেছে। হয়েছে হয়েছে, এসব বলতে হবে না। নাও, পানিটা খেয়ে নাও। আমার ইচ্ছে করছে না। একটু কষ্ট হলে খেয়ে নাও। তোর সাহস তো কম না, তুই আমার হাত থেকে পানির গ্লাসটা ফেলে দিলে কেন? হ, ফালাই দিছি। আমি যাই না শুনি ফালাইছি, কারণ ওই পানি খাইলে আপনার অসুবিধা আসলো। মানে কিসের অসুবিধা? অসুবিধা মানে ওই পানিতে বিষ ছিল সাহেবে। তোর কত বড় সাহস! তুই আমার সম্বন্ধে মিথ্যে কথা বলছিস? আমার স্ত্রী প্রেগনেন্ট, আর আমি কিনা আমার স্ত্রীর এই অবস্থায় বিষ মিশিয়ে পানি খাওয়াবো? থামেন সাহেব, আমি তাহলে কই কি হয়েছিল? আরে না না, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, বের করেছি। হ্যাঁ, মিক্স করে দেবো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পুরোটা মিশিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে আমার সোনা রে, এভাবে বলতে হবে? সূর্য,
আমাকে মারার জন্য ওই পানির গ্লাসটা বিষ মিশাইছিলা? আরে না না না, ও মিথ্যে বলছে। আচ্ছা, ও যদি মিথ্যেই বলে থাকে তাহলে তুমি এমন আমতামতা করে কেন কথা বলছো? মানে সত্যিটা বলতে ভয় পাচ্ছো? না ছি! আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আমার ভালোবাসার মানুষ কিনা আমাকে মারার জন্য আচ্ছা, তুমি না ওকে ভালোবাসতে? তুমি তো আমাকে ভালোবেসেই বিয়ে করছো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু এখন আর তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে আমার ভালো লাগে না। আমি চাই আমার জীবন থেকে তুমি সরে যাও, তুমি এবং তোমার সাথে যে অনাগত সন্তানটা আছে সেটা সহ। আরে তোমার জীবন থেকে সরে যাওয়ার কথা তো তুমি আমাকেই ক্লিয়ার ভাবে বলতে পারতে। আমি থাকতাম না তোমার এই জীবনে, আমি চলে যেতাম। তুমি তুমি আমাকে মারতে চেয়েছো, ঠিক আছে, আমার না হয় দোষ ছিল, কিন্তু আমার এই যে সন্তান, ও তো এখন এই পৃথিবীর আলো দেখে নাই, ও কি দোষ করছে? তুমি এই সন্তানটাকে মারতে চেয়েছো? ছি! একটা অমানুষ তুমি, একটা জানোয়ার। জানোয়ার না হলে এমন একটা কাজ কখনোই করতে পারতে না। আজকে যদি এই লোকটা আমাকে না বাঁচাতো, আমিও মরতাম, সাথে আমার সন্তান। তুমি না কোনো ভালোবাসার মানুষ হওয়ার যোগ্য, আর না কোনো বাবা হওয়ার যোগ্য, একজন কলঙ্ক মানুষ তুমি। ছি! লজ্জা করে না? লজ্জা করলো না এমন একটা কাজ করতে? এই বাচ্চার বাবা তো তুমি, অন্য কেউ তো না। নিজের সন্তানকে মেরে ফেলতে চাইছো তুমি। না না, এমন মানুষের সাথে আমি কোনোভাবেই সংসার করতে পারবো না, কোনোভাবেই না। শোনো না, আসলে কি জানো, আমি আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কাজ করছিল না, আমাকে সারাক্ষণই পরামর্শ দিচ্ছিল। একদম চুপ! আর একটা কথাও বলবে না। বাহিরের মানুষ তোমাকে পরামর্শ দিচ্ছিল, আর তুমি তাদের পরামর্শ নিয়ে তোমার স্ত্রীকে মেরে ফেলতে চাইলে, তোমার সন্তানকে, যে সন্তান এখন পর্যন্ত এই পৃথিবীতেই আসলো না, সেই সন্তানকে তুমি মেরে ফেলতে চাইলে। কিচ্ছু বলার নেই তোমারে। আসলে কি জানো, তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল একজন অমানুষকে মানুষ বলে চিন্তা করা। তুমি তো একটা অমানুষ, কিন্তু মানুষের মুখোশ পরে ঘোরো দেখে তোমাকে চিনতে পারিনি। আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি সঠিক সময়ে বাধা না দিতেন, আমার সন্তানটা এই দুনিয়ার মুখটা আর দেখতে পারতো না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে একদম চুপ! তোমার মতন জানোয়ারকে কখনোই ক্ষমা করা যায় না। তুমি ভালো থাকো, আর আমার এই সন্তানকে আমি তোমার মতন একজন বাবার মুখ দেখাতে চাই না। ওই পৃথিবীতে আসলে ওর মাও আমি হব, ওর বাবাও আমি হব, ওর সব কিছু শুধুমাত্র আমাকে ঘিরে থাকবে। তোমার ধারে কাছেও আমি আমার সন্তানকে নিয়ে আসবো না, আর ফারদার আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। যেও না। সাহেব, আমিও যাই, আপনার বাড়িতে আমি থাকতে পারি না।